হ্যালো ভিউয়ার্স, অচিন্ততা ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ পলিটিক্যাল সায়েন্সের সেকেন্ড সেমিস্টারে পড়ছো, অনার্স বা পাশে, তোমাদের যে ডিএসসিসি2 বা এমডিসি2 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতে সংবিধানে উল্লিখিত সাম্যের অধিকার, এই সাম্যের অধিকারটি বিস্তারিত আলোচনা করব। আলোচনা শেষে এর যে উত্তর, সেই উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই পেপারটির সাজেশন সিলেবাস আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি এবং সাজেশনের যে প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল ভারতের সংবিধানের স্বাধীনতার অধিকার, সেই প্রশ্নটি নিয়েও কিন্তু ভিডিও ক্লাস দিয়েছি। তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও। এছাড়া তোমাদের যে বাকি অন্যান্য প্রশ্নগুলো রয়েছে সাজেশন ওয়াইজ, তা একের পর এক আমি এইভাবে ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তার উত্তরগুলি তোমাদের সামনে নিয়ে আসবো। তাই আমার এই চ্যানেল তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যানেল হতে চলেছে। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি একবার দেখে নিই। সিইউবি বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্স এবং জেনারেল উভয়ের ক্ষেত্রে একই সিলেবাস, সেকেন্ড সেম ডিএসসিসি2 বা এমডিসি2, পাশের ক্ষেত্রে এমডিসি2। এখানে প্রশ্নটা দেখো, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার, সবাই সমান, এই যে অধিকারটা সাম্যের অধিকার, এটা 10 নম্বরে আসতে পারে, 15 নম্বরে আসতে পারে, 20 নম্বরেও আসতে পারে। তা প্রথমে যেটা আমরা আলোচনা করবো সেটি হচ্ছে সাম্য কাকে বলে। দেখো, সাধারণভাবে সাম্য বলতে বোঝায় যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, ধনী দরিদ্র স্ত্রী পুরুষ সকলে নির্বিশেষে তার যে আত্মা, সেই আত্মার বিকাশের জন্য যে প্রয়োজনীয় যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধাকে বলা হয় এক কথায় সাম্য। এখানে অধ্যাপক ল্যাস্কি বলছেন যে কোনো একটি বিশেষ জাতির জন্য যে বিশেষ সুযোগ সুবিধা, এটা যদি করা হয় তাহলে গণতন্ত্র ব্যাহত হয়, মানুষের ব্যক্তি স্বাধীনতা ব্যাহত হয়। এই জন্য গণতান্ত্রিক ভারতবর্ষে কিন্তু এই সাম্যের অধিকারকে সংবিধানে স্বীকার করা হয়েছে এবং সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারায় এই সাম্যের অধিকার ঘোষণা করা হয়েছে ভারতীয় সংবিধানে। এখানে আমরা কয়েকটি পয়েন্টের ভিতরে দেখে নেবো বিষয়টা। দেখো, এখানে বলা হচ্ছে যে 14 থেকে 18 নম্বর ধারায় ভারতীয় সংবিধানে সাম্যের অধিকার রাখা হয়েছে এবং 14 নম্বর ধারায় যেটা বলা হচ্ছে যে ভারতীয় যে রাষ্ট্র, সেই রাষ্ট্রীয় যে সীমানা, সেই সীমানার মধ্যে বসবাসকারী মানুষেরা রাষ্ট্র কর্তৃক সুযোগ সুবিধা সমানভাবে ভোগ করবেন, কেউই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে না, বা রাষ্ট্র কারোর প্রতি পক্ষপাতিত্ব করবেন না, বা কাউকে সুযোগ সুবিধা পাওয়া থেকে তাকে বঞ্চিত করতে পারবে না। অর্থাৎ আইনের দৃষ্টিতে সবাই হবে সমান। আইনের দৃষ্টিতে সবাই সমান কথাটির মানে আরেকটি দাঁড়ায়, সেটি হচ্ছে যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, রাষ্ট্রপতিও নন, সাধারণ ভিখারিও কিন্তু নন, সবাই রাষ্ট্রের আইনের ভিতরে, আইনের ঊর্ধ্বে কেউ নন। তো এই বিষয়গুলো রয়েছে এই সাম্যের অধিকারের মধ্যে। এবং আইন এমন, মানে আইন দ্বারা সংরক্ষিত হতে পারে মানুষ। কোনো মানুষ যদি বঞ্চিত হয়, কোনো মানুষ যদি শোষিত হয়, তাহলে সেই শোষিত বঞ্চিত মানুষ আইনের দ্বারা সংরক্ষণ পেতে পারে বা আইনের দ্বারা প্রতিকারের সে রাস্তা দেখতে পারে। কিন্তু বাস্তবে যদি আমরা দেখি তাহলে দেখবো যে সাম্যের নীতি কিন্তু সমানভাবে প্রযুক্ত হয় না। কারণ আমরা এখানে রাষ্ট্রপতির কথা বলতে পারি, রাষ্ট্রপতি বা রাজ্যপালের কথা বলতে পারি, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ফৌজদারি আইন, দেওয়ানি আইন এগুলো করা যায় না। করতে গেলেও 2 মাসের আগে তাদের নোটিশ দিতে হয়। এছাড়া যে কমনওয়েলথ বা বিদেশি যেসব রাষ্ট্রের রাষ্ট্রদূত আছে বা বিদেশি দূতাবাসের কোনো কর্মীর বিরুদ্ধে কিন্তু কোনো রকম মামলা মোকদ্দমা করা যায় না। এছাড়া অনেক সময় দেখা যায় যে সাম্যের কথা বলা হচ্ছে ঠিকই, কিন্তু বর্তমানে আইন ব্যবস্থা এতটাই ব্যয় সাপেক্ষ যে দরিদ্র মানুষের পক্ষে বড় লোকের বিরুদ্ধে, ধনী লোকের বিরুদ্ধে মামলা পরিচালনা করে জয়লাভ করা কিন্তু সম্ভব নয়। তা আইন অনেকটা সেই বড় লোকের হাতেই চলে গেছে, গরিব মানুষ কিন্তু আইনের সুবিচার পায় না এই অর্থনৈতিক কারণে। তাই সাম্যের কথা সংবিধানে বলা হলো, বাস্তবে কিন্তু এর মধ্যে অনেকটা ফারাক রয়ে গেছে। তা যাই হোক, এই সাম্যের অধিকারটি আমরা দেখবো 3 থেকে 4টি পয়েন্টের মধ্য দিয়ে। প্রথম যে পয়েন্টটা দেখো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমান অধিকার। সংবিধানের 15 নম্বর ধারায় একথা বলা হয়েছে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান, রাষ্ট্রের দৃষ্টিতে, রাষ্ট্রের আইনের দৃষ্টিতে সবাই সমান। এবং রাষ্ট্র কোনো দোকান, রাস্তাঘাট, কোনো অফিস আদালত বা কোনো রেস্তোরাঁ বা প্রমোদ কারণে কোনো ব্যক্তির যাওয়াকে আটকাতে পারে না। অবশ্যই এক্ষেত্রে সরকার জনস্বার্থের কারণে কিছু বিধি নিষেধ আরোপ করতে পারে। যেমন হচ্ছে কোনো ধরো সোয়াসে কোনো রোগী, তাকে তো আর পাবলিক কোনো প্লেসে যেতে দেওয়া যায় না। তো এগুলো সরকার কিন্তু এই ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়া আমাদের এই যে সাম্যের অধিকারের কথা বলছি, এই সাম্যের অধিকার
আরো দুটি কারণে সরকার নিয়ন্ত্রণ করতে পারে। যেমন এক নম্বর হচ্ছে যে শিশুদের ক্ষেত্রে, শিশুদের সংরক্ষণের ক্ষেত্রে বা তাদের নিরাপত্তার জন্য কিন্তু অনেক সময় সাম্য নীতিকে সরকার নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়া আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে স্ত্রী লোকের নিরাপত্তার কারণে, নারীদের সুরক্ষার কারণেও কিন্তু এই মানে সাম্য নীতির কে নিয়ন্ত্রণ করা যায়, সরকার এটা করতে পারে। এছাড়া যে সামাজিক ক্ষেত্রে যারা অনগ্রসর বা শিক্ষার ক্ষেত্রে যারা পিছিয়ে রয়েছে অনগ্রসর, তাদেরকেও কিন্তু সরকার তাদের জন্য সাম্য নীতিকে সংরক্ষণ করতে পারে। এরপরে যে পয়েন্টটা দেখো, আমরা দেখছি যে চাকুরিতে সমান অধিকার। সংবিধানের 16 নম্বর ধারায় বলা হচ্ছে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে তার সমান যোগ্যতা অনুযায়ী সে সরকারি চাকুরিতে নিয়োগ পেতে পারে। তবে এক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম বলতে এখানে আমাদের দেশের পার্লামেন্ট বলে দিতে পারে কোনো একটি চাকরির ক্ষেত্রে কোনো একটি রাজ্যের কথা বলতে পারে, সেই রাজ্যের বসবাসকারীরাই ওই চাকরিরই একমাত্র যোগ্য। মানে পশ্চিমবঙ্গের কোনো একটি চাকরির ক্ষেত্রে পশ্চিমবঙ্গে বসবাসকারী জনগণই অংশগ্রহণ করতে পারে, এখানে বিহার বা উড়িষ্যা থেকে মানুষ আসতে পারবে না। এটাই তার ব্যতিক্রম। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত যেসব ব্যক্তি, তারা সেই ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ পাওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পেতে পারে। 16 5 নম্বর ধারা এটা বলা হচ্ছে অনুন্নত যেসব নাগরিকরা রয়েছে তাদের উন্নতি কল্পে সরকার কিন্তু চাকরির ক্ষেত্রে সংরক্ষণ করতে পারে। 16 4 নম্বর ধারা এটা বলা হয়েছে তপশিলি জাতি উপজাতি এসসি এসটিদের জন্য কিন্তু সংরক্ষণ করতে পারে সরকারি চাকরির ক্ষেত্রে। 335 নম্বর ধারায় এগুলো বলা হচ্ছে। তাহলে চাকরির ক্ষেত্রেও যেমন সবাই সমান সুযোগ পাবে, তেমনি এই অনুন্নত শ্রেণীর জন্য, তপশিলি জাতির জন্য, ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য, সামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য কিন্তু সরকার এখানে সংরক্ষণ করতে পারে। এরপরে দেখো অস্পৃশ্যতা বর্জন। তা অস্পৃশ্যতা সমাজের একটা ব্যাধি। ভারতীয় সংবিধানে অস্পৃশ্যতাকে মানে অস্বীকার করা হয়েছে এবং অস্পৃশ্যতা বিরোধী আইন 1955 সালে পাশ করা হয়েছে এবং বলা হচ্ছে যে এখানে যে সুযোগ সুবিধা থেকে কোনো মানুষকে কিন্তু বঞ্চিত করা যাবে না বা কারোর কিন্তু অসম্মান করা যাবে না। সংবিধানের 17 নম্বর ধারায় এই অস্পৃশ্যতার বিষয়ে বলা হয়েছে। 16 নম্বর ধারায় যেমন বলা হয়েছে চাকুরির ক্ষেত্রে সবাই সমান অধিকার পাবে, অস্পৃশ্যতার ক্ষেত্রে বলা হয়েছে 17 নম্বর ধারায়। এবং এখানে বলা হচ্ছে যে সরকার কোনো মানুষকে বা দেশের সরকার কোনো মানুষকে তার যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধাটাকে বঞ্চিত করতে পারবে না। তো এটাই ছিল অস্পৃশ্যতা বিরোধী একটা আইন 1955 সালে পাশ করা হয় এবং এই অস্পৃশ্যতা দূর করার চেষ্টা করা হয়। যদিও ভারতীয় সমাজে অস্পৃশ্যতা দূর হয়নি, একটা দুষ্ট ক্ষতের মতো কিন্তু আমাদের সমাজে এটা লেগে রয়েছে এই অস্পৃশ্যতা। এরপরে দেখো উপাধি ব্যবহার নিষিদ্ধকরণ, এটি 18 নম্বর ধারায় বলা হয়েছে। তাহলে দেখো 14 থেকে 18 যদি আমি এই চারটি ধারা দেখি, তাই 14 নম্বর ধারায় বলা হয়েছে সাম্যের অধিকার, 15 নম্বর ধারায় বলা হয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান, 16 নম্বর ধারায় বলা হয়েছে ভারতের চাকরিতে সবাই সমান অধিকার পাবে, 17 নম্বর ধারায় বলা হয়েছে অস্পৃশ্যতা বর্জন করা হবে, অস্পৃশ্যতা অনুযায়ী কাউকে কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করবে না রাষ্ট্র, এবং 18 নম্বরে বলা হয়েছে যে উপাধি গ্রহণ নিষিদ্ধ। 18 নম্বর ধারায় বলা হচ্ছে যে মানুষ কোনো উপাধি ব্যবহার করতে পারবে না, তবে সামরিক অফিসাররা কিন্তু উপাধি ব্যবহার করতে পারবে, বা অনেকে হয়তো শিক্ষাগত যোগ্যতায় অনেকে ডক্টরেট পেলেন, তখন সেই শিক্ষাগত যোগ্যতা সে ব্যবহার করতে পারবে। এছাড়া বিভিন্ন যারা গুরুত্বপূর্ণ সম্মানীয় ব্যক্তি তাদেরকে কিন্তু ভারত সরকার বিভিন্ন উপাধি দেয়, যেমন ভারতরত্নের উপাধি দেয় বা অন্যান্য পদ্মভূষণ পদ্মবিভূষণ এরকম নানা রকম উপাধি দিয়ে থাকে। হ্যাঁ, কিন্তু এগুলো নিয়েও কিন্তু যথেষ্ট সমালোচনা হয়েছে। এই যে কোনো ব্যক্তিকে পদ্মভূষণ উপাধি দেওয়া, এটা কিন্তু সাম্য নীতির পরিপন্থী, কারণ একজনকে আরেকজনকে দেওয়া হচ্ছে না, কিন্তু আরেকজনকে দেওয়া হচ্ছে। তাহলে অর্থাৎ এখানে কিন্তু সাম্য নীতির একটা পরিপন্থী একটা বিষয়, এটা মাথায় রাখতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে এই যে উপাধি ব্যবহার করার কথা বারণ করা হচ্ছে, যেমন অনেকে রাজা বা নবাব এসব উপাধি আছে, এগুলো কিন্তু উপাধি নয়, এগুলো হচ্ছে সম্মান, কিন্তু এগুলো ব্যবহার করা যাবে না। কিন্তু এগুলো যদি কেউ ব্যবহার করে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থার কথা বা তার এই অপরাধের বিরুদ্ধে কোনো আইনের কথা কিন্তু সংবিধানে সেইভাবে বলা নেই। এটা একটা সমালোচনা। এবং বলা হচ্ছে যে বিদেশি সরকার যদি ভারতীয়দের কোনো ভারতীয়কে কোনো উপাধি দেয়, তাহলে সেই উপাধিও ব্যবহার করা যাবে না। তবে এটাও বলা হচ্ছে যে কমনওয়েলথভুক্ত যেসব দেশগুলো রয়েছে, সেসব দেশগুলো ভারতের ক্ষেত্রে বলা হয় এগুলো বিদেশি নয়। কমনওয়েলথভুক্ত দেশকে বলা হচ্ছে বিদেশি নয়, এদেরকে বিদেশি হিসাবে দেখা হয় না ভারতবর্ষে।
তবে যদি কমনওয়েলথভুক্ত কোনো দেশ যদি কোনো উপাধি দেয় কোনো ব্যক্তি, তখন তো সেই উপাধি সে ব্যবহার করতে পারবে। এবং সে যদি উপাধি ব্যবহার করে তখন তো ভারতের সার্বভৌমতা বিনষ্ট হবে। তো এইসব নানা কারণে এই উপাধি ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু অনেক রকম জটিলতা রয়েছে, অনেক রকম সমালোচনা হয়েছে। তাহলে আমরা উপসংহারে কি বলতে পারি? উপসংহারে বলতে পারি যে এই যে সংবিধানের সাম্যের অধিকারের কথা বলা হয়েছে, এই সাম্যের অধিকার স্বীকার করে ভারতের সংবিধানের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রকে শক্ত ভিত্তির উপরে দাঁড় করানো হয়েছে। যদিও ভারতের সংবিধানে কিন্তু এই যে সামাজিক সাম্যের কথা বলা হচ্ছে, রাজনৈতিক সাম্যের কথা বলা হচ্ছে ঠিকই, কিন্তু অর্থনৈতিক সাম্যের কথা বলা হয়নি। মানে অর্থনৈতিকভাবে সবাই সমান, সবার কাছে সমান পরিমাণ অর্থ থাকবে, এ কথা কিন্তু বলা হয়নি। অর্থাৎ এই অর্থনৈতিক সাম্য যেহেতু স্বীকার করা হয়নি, তাই রাজনৈতিক সাম্য বা সামাজিক সাম্য কিন্তু মূল্যহীন। অর্থনৈতিক সাম্য যদি স্বীকার করা হতো তবেই বলা হতো ভারত একটি সাম্যবাদী দেশ, কিন্তু সেটা যেহেতু স্বীকার করা হচ্ছে না, তাই অর্থনৈতিক সাম্য, রাজনৈতিক সাম্য, সামাজিক সাম্য এবং রাজনৈতিক সাম্য দুটি কিন্তু মূল্যহীন হয়ে পড়েছে। তাই এই ছিল ভারতের সংবিধানে উল্লিখিত সাম্যের অধিকার। মোটামুটি একটা কনসেপ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম, যেখানে সাম্য কাকে বলে, যে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ তার আত্মকে বিকশিত করার জন্য যে সুযোগ সুবিধা ভোগ করে তাকে আমরা বলছি সাম্য। ভারতের সংবিধানের 14 থেকে 18 পর্যন্ত এই 4টি ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে। 14 নম্বর ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে। 15 নম্বর ধারায় বলা হয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান। 15 নম্বর ধারায় বলা হয়েছে যে সরকারি চাকরিতে সবাই সমানভাবে, মানে 15 নম্বর ধারায় বলা হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান, এবং 16 নম্বর ধারায় বলা হচ্ছে সরকারি চাকরিতে সবাই সমানভাবে সুযোগ সুবিধা পাবে। আর 17 নম্বর ধারায় বলা হচ্ছে অস্পৃশ্যতা বিরোধী আইন থাকবে, বা অস্পৃশ্যতাটাকে মানা হবে না, অস্পৃশ্যতা অনুযায়ী কাউকে কোনোভাবে বঞ্চিত করা যাবে না। আর 18 নম্বর ধারায় বলা হচ্ছে যে উপাধি কেউ ব্যবহার করতে পারবে না, কারণ একটা উপাধি ব্যবহার করলে আরেকজন করতে পারছে না, তখন সাম্য নীতিটা লঙ্ঘিত হচ্ছে। তো এই 4টি নীতিতে 14, 15, 16, 17, 18 এই 4টি ধারাতে যে সাম্যের গুলো কথা বলা হয়েছে প্রতিটাই সাম্য। চাকরিতে সমান অধিকার, জাতি ধর্ম নির্বিশেষে সবাই সমান, অস্পৃশ্যতা বর্জন, উপাধি ব্যবহার নিষিদ্ধ, এগুলো সব সাম্যের ভিতরেই পড়ে। তো সাম্যের এই 4টি ধারাকে এখানে সুন্দর করে বিশ্লেষণ করতে হবে, শেষে উপসংহার লিখতে হবে, আর প্রথমে সাম্য কাকে বলে, ল্যাস্কির অভিমত কি, এটা কিন্তু আলোচনা করতে হবে করে এর যে উত্তর প্রপার 15 বা 20 নম্বর বা 10 নম্বরের যে উত্তর, সেই উত্তরটি তোমাদেরকে লিখতে হবে। তো সেই উত্তরটি আমি তোমাদের জন্য লিখেছি, সেই উত্তরটা নিয়ে এবার আমি অন স্ক্রিনে আলোচনা করব। বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্স জেনারেল, ডিএসসিসি 2, এমডিসি 2 বা MN2। অনার্সের ক্ষেত্রে ডিএসসিসি 2, পাশের ক্ষেত্রে MDC 2। এখানে প্রশ্নটি হচ্ছে ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। এর প্রশ্নমানটা একবার দেখে নাও, 10, 15 বা 20 যে কোনো জায়গায় কিন্তু এই প্রশ্নটা আসতে পারে, যে কোনো নাম্বারে। উত্তরটি কিভাবে লিখবে? প্রথমে সাম্য কাকে বলে সেটা নিয়ে কিন্তু প্রথমে লিখতে হবে। দেখো, সাম্য বলতে বোঝায় ধনী, নির্ধন, অভিজাত, অভাজন, স্ত্রী পুরুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের আত্মবিকাশের উপযোগী সমান সুযোগ সুবিধা প্রদান। অধ্যাপক ল্যাস্কির মতে যে সমাজে বিশেষ শ্রেণীর জন্য বিশেষ সুযোগের ব্যবস্থা থাকে সেই সমাজে জনগণের স্বাধীনতা মূল্যহীন হয়ে পড়ে। তাই সাম্যের অধিকার গণতান্ত্রিক সমাজে স্বীকৃতি লাভ করেছে। ভারতেও সাম্যের অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে। পরের প্যারা দেখো কি বলা হচ্ছে। ভারতীয় সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারায় সাম্যের অধিকার ঘোষিত ও স্বীকৃত হয়েছে। সংবিধানের 14 নম্বর ধারায় বলা হয়েছে ভারতের রাষ্ট্রীয় সীমানার মধ্যে কোনো ব্যক্তিকে আইনের দৃষ্টিতে সমান অধিকার কিংবা আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার থেকে বঞ্চিত করবে না। বিশ্লেষণ করে বলা যায় যে ভারতের প্রতিটি নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইন সকলকে সমানভাবে রক্ষা করবে। আইনের দৃষ্টিতে সমতার অর্থ হলো কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। ভারতের রাষ্ট্রপতি থেকে শুরু করে একজন পথের ভিখারি পর্যন্ত সর্ব ব্যক্তি রাষ্ট্রের সাধারণ আইনের অধীন। আবার আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়া বলতে বোঝায় একই রকম অবস্থায় সবাই সমানভাবে আইনের সংরক্ষণ পাবে। বলা বাহুল্য, আইন কেবলমাত্র সমপর্যায়ভুক্ত জনগণের মধ্যে সমতা রক্ষা করে। পরের প্যারা দেখো কি বলা হচ্ছে, মানে এখানে একটা যে ব্যতিক্রম রয়েছে, মানে সেই ব্যতিক্রমের কথা এখানে উল্লেখ করা হলো। কিন্তু ভারতে এই সমতার নীতি বাস্তবে প্রযুক্ত না হলে হয় না বলে অনেকে মনে করেন। 1 নম্বরে বলা হচ্ছে, দেখো, রাষ্ট্রপতি বা রাজ্যপালগণ যতদিন স্বপদে বহাল থাকেন ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যায় না। এমনকি তাদের বিরুদ্ধে দেওয়ানি মামলা রুজু করার জন্য 2 মাসের নোটিশ দিতে হয়। 2 নম্বর, রাষ্ট্রপতি ও রাজ্যপালগণ তাদের কার্যাবলীর জন্য আদালতে কৈফিয়ত দিতে বাধ্য নন।
স্বপদে বহাল থাকাকালীন এদের গ্রেপ্তার বা কারাবাসের জন্য কোনো আদালতে নির্দেশ দিতে পারে না। পরে 4 নম্বর দেখো, বিদেশি রাষ্ট্রের শাসকগণ এবং রাষ্ট্রদূত ও দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা যায় না। 5 নম্বর দেখো, যুদ্ধকালীন অবস্থায় শত্রুপক্ষের ব্যক্তিরা ভারতীয় আদালতে মামলা রুজু করার সুযোগ পায় না এবং অন্যান্য বন্দীদের মতো তাদের সুবিধা প্রদান করা হয় না। 6 নম্বরে দেখো, সাম্যের অধিকার তত্ত্বগতভাবে স্বীকৃত হলেও বাস্তবে তার দরিদ্র ভারতীয় জনগণের কাছে মূল্যহীন হয়ে পড়েছে, কারণ ধনী ব্যক্তিদের অন্যায় আচরণের বিরুদ্ধে যথোচিত ব্যবস্থা অবলম্বনের জন্য দরিদ্র জনসাধারণকে আদালতের শরণাপন্ন হতে হয়, কিন্তু মামলা চালাবার মতো ব্যয় বহন করার ক্ষমতা তাদের নেই। ফলে ধনী ব্যক্তিদের বিরুদ্ধে মামলায় অনেক সময় নির্দোষ দরিদ্র ব্যক্তিকে পরাজিত হতে হয়। পরে দেখো 7 নম্বরে বলা হচ্ছে, ফ্রান্সের সরকারি কর্মচারী বা শাসন কার্যে নিযুক্ত কোনো ব্যক্তির সঙ্গে সাধারণ নাগরিকের বিরোধ বাঁধলে সেই বিরোধ নিষ্পত্তির জন্য প্রশাসনিক আইন মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ল এবং স্বতন্ত্র প্রশাসনিক আদালত অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল রয়েছে। ভারতেও 44তম সংবিধান সংশোধনী আইন অনুসারে পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমে এরূপ আদালত গঠন করতে পারে। যে কোনো সরকারি কর্মচারী, স্থানীয় সংস্থা বা সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের চাকরি সংক্রান্ত যাবতীয় বিরোধ নিষ্পত্তির দায়িত্ব ট্রাইব্যুনালের হাতে দেওয়া অর্পণ করা হয়। পরের পয়েন্ট দেখো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমান অধিকার। এখানে কি বলা হচ্ছে, 15 নম্বর ধারায় বলা হচ্ছে, সংবিধানের 15 নম্বর ধারায় বলা হয়েছে যে জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ জন্মস্থান প্রভৃতি কারণে রাষ্ট্র কোনো নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ করবে না। আবার সর্বসাধারণের জন্য ব্যবহৃত দোকান, হোটেল, রেস্তোরাঁ, স্নানাগার, পুষ্করিণী এবং অন্যান্য প্রমোদ স্থলে প্রবেশের ক্ষেত্রে জাতি ধর্ম বর্ণ প্রভৃতির জন্য কোনো ভেদ বিচার করা হবে না। তবে জনস্বার্থে রাষ্ট্র কতগুলি বাধা নিষেধ আরোপ করতে পারে, যেমন সরকার জনস্বাস্থ্য রক্ষার প্রয়োজনে উপরি বর্ণিত স্থানগুলিতে কোনো ছোঁয়াচে রোগীর প্রবেশ নিষিদ্ধ করতে পারে। পরের প্যারা দেখো, আরও দুটি ক্ষেত্রে সাম্যনীতির ব্যতিক্রম লক্ষ্য করা যায়। প্রথমত, রাষ্ট্র স্ত্রীলোক ও শিশুদের উন্নতির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারে। দ্বিতীয়ত, সামাজিক অথবা শিক্ষাক্ষেত্রে অনগ্রসর শ্রেণী এবং তফসিলভুক্ত জাতি উপজাতিদের উন্নতির জন্য বিশেষ ব্যবস্থা অবলম্বন করতে পারে। পরের পয়েন্ট দেখো, চাকুরিতে সমান অধিকার। সরকারি চাকরির ক্ষেত্রে সব ভারতীয় নাগরিক সমান সুযোগ সুবিধা ভোগ করতে পারে। জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই যোগ্যতা অনুসারে সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারে। 16 নম্বর ধারা। তবে এই সমান অধিকারেরও কিছু ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রমগুলি হলো, 1, পার্লামেন্ট যে কোনো অঙ্গরাজ্যের সরকারি চাকরি বা পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যে বসবাসগত যোগ্যতাকে অন্যতম শর্ত হিসেবে আরোপ করতে পারে। 16 3 নম্বর ধারা। কিন্তু কোনো রাজ্যের নির্দিষ্ট কোনো অংশের জন্য বসবাসযোগ্য যোগ্যতা স্থির করে দেওয়ার ক্ষমতা পার্লামেন্টের নেই। 2 নম্বরে দেখো, প্রয়োজন মনে করলে রাষ্ট্র অনুন্নত শ্রেণীর নাগরিকদের জন্য কিছু সরকারি পদ বা চাকরি সংরক্ষণের ব্যবস্থা করতে পারে। 16 4 নম্বর ধারা। 3 বলা হচ্ছে, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত চাকুরি সংশ্লিষ্ট ধর্মাবলম্বী ব্যক্তিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। 16 5 নম্বর ধারা। 4 বলা আছে, প্রশাসনিক দক্ষতার সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে সরকার তপশিলি জাতি উপজাতিভুক্ত ব্যক্তিদের কেন্দ্রীয় বা রাজ্যের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করতে পারে। 335 নম্বর ধারা। পরের পয়েন্ট দেখো, অস্পৃশ্যতা বর্জন। ভারতীয় সংবিধানের অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হয়েছে। অস্পৃশ্যতা বলে কোনো ভারতীয়কে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হলে কিংবা অসম্মান করা হলে আইনত শাস্তি পেতে হয়। 17 নম্বর ধারা। সংবিধানে এর নির্দেশ কার্যকর করার জন্য 1955 সালে অস্পৃশ্যতা মানে অপরাধ আইন প্রণীত হয়, কিন্তু অস্পৃশ্যতা দণ্ডনীয় হলেও বাস্তবে অস্পৃশ্যতা বর্জিত হয়েছে একথা কোনোভাবেই বলা যায় না। ভারতীয় সমাজ জীবনে এখনও অস্পৃশ্যতা দুষ্ট ক্ষতের মতো নিজ অস্তিত্ব টিকিয়ে রেখেছে। পরের পয়েন্ট দেখো, 18 নম্বর ধারায় কি বলা হচ্ছে, উপাধি ব্যবহার নিষিদ্ধকরণ। 18 নম্বর ধারায় ভারতীয় জনগণের মধ্যে সাম্যের নীতিটি সার্থক করে গড়ে তোলার জন্য কোনোরূপ উপাধি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। কেবলমাত্র সামরিক ও শিক্ষাগত উপাধি ছাড়া রাষ্ট্র কোনো ব্যক্তিকে অন্য কোনো উপাধি প্রদান করে না। তাছাড়া কোনো ভারতীয় নাগরিক কোনো বিদেশি সরকার কর্তৃক প্রদত্ত কোনো উপাধি গ্রহণ করতে পারবে না। এখানে উল্লেখ করা প্রয়োজন যে ভারত সরকার বিশিষ্ট ব্যক্তিদের ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মবিভূষণ প্রভৃতি উপাধিতে ভূষিত করেন, কিন্তু সরকারি মতে রাজা, মহারাজা, নবাব প্রভৃতির মতো এগুলি উপাধি নয়, পুরস্কার বা সম্মান মাত্র। এছাড়া রাষ্ট্র প্রদত্ত সম্মানসূচক পুরস্কারগুলি যারা পান তারা নামে
নামের পাশে অথবা চিঠির মধ্যে এগুলির কোনো উল্লেখ করতে পারবে না। 18 নম্বর ধারার যে সমালোচনাটা করা হয়েছে উপাধি ব্যবহারের ক্ষেত্রে, দেখো সেই সমালোচনা কেন বলা হচ্ছে, নানা দিক থেকে এই নীতিটি সমালোচনা করা হয়। প্রথমত, এইসব উপাধি প্রদান ব্যবস্থা সংবিধানের সাম্যনীতির পরিপন্থী, কারণ যারা এইসব উপাধি লাভ করেন তাদের সামাজিক পদমর্যাদা সাধারণ নাগরিকদের পদমর্যাদা অপেক্ষা অনেক বেশি। উদাহরণ হিসেবে বলা যায়, যারা ভারতরত্ন উপাধি লাভ করেন পদমর্যাদার দিক থেকে ঠিক ক্যাবিনেট মন্ত্রীদের পরেই তাদের স্থান। দ্বিতীয়ত, নিজেদের নামের সঙ্গে এই সম্মানসূচক উপাধি ব্যবহার করা যাবে না বলে বলা হলেও সংবিধান কিংবা কোনো আইনে এর ব্যবহারকে অপরাধ বা অফেন্স বলে কোথাও ঘোষণা করা হয়নি বা ঘোষণা করেনি। তৃতীয়ত, 1950 সালের জানুয়ারি মাসে রাষ্ট্রপতি এক আদেশ জারি করেন যে কমনওয়েলথভুক্ত দেশগুলি ভারতের কাছে বিদেশি রাষ্ট্র বলে বিবেচিত হবে না। এর ফলে কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলির কাছ থেকে সম্মানসূচক উপাধি গ্রহণ করার পথে ভারতীয়দের কোনো আইনগত বাধা নেই। এই ব্যবস্থাকে নিঃসন্দেহে ভারতের সার্বভৌম প্রকৃতির বিরোধী বলে মনে করা হয়। পরের প্যারায় দেখো কি বলা হচ্ছে, উপসংহারের উপরে লেখা হয়েছে প্যারাটি, ভারতের সংবিধানে যে সাম্যের অধিকার ঘোষিত হয়েছে তাকে নিঃসন্দেহে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এক দৃঢ় পদক্ষেপ বলে বর্ণনা করা যেতে পারে। কিন্তু সেই সঙ্গে স্মরণ রাখা প্রয়োজন যে ভারতীয় নাগরিকদের অর্থনৈতিক ক্ষেত্রে সাম্যের অধিকার প্রদান করা হয়নি। বলা বাহুল্য, অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠিত না হলে সামাজিক ও রাজনৈতিক সাম্যের অধিকারগুলি বাস্তবে মূল্যহীন হয়ে পড়তে বাধ্য। বস্তুত অর্থনৈতিক ক্ষেত্রে অসাম্য ও বৈষম্যের অস্তিত্বকে স্বীকার করে নিয়ে গণতান্ত্রিক সমাজ গঠনের প্রয়াস বালির সৌধ নির্মাণ ছাড়া আর কিছু নয়। অর্থাৎ এখানে সামাজিক আর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে গেলে অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে, তা না হলে এই সাম্যের অধিকার বালির উপরে সৌধ নির্মাণের মতো হয়ে দাঁড়াবে। তো এই ছিল সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার। তোমরা এই নোটসটিকে কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, এটি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এর আগে আমি দিয়েছি স্বাধীনতার অধিকার, এই দুই অধিকারের মধ্যে একটি অবশ্যই তোমরা বড় প্রশ্ন হিসাবে কমন পাবে। এরপর তোমাদের বাকি অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবার ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণে তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।